আমাদের হৃদয় পুড়ে যাচ্ছে, হৃদয় কাঁদছে। ২১শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন তিনি কাল বিকেলবেলা। মূল মঞ্চের নিচে রাস্তার ধারে চেয়ারে বসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথাবার্তাও বলতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২১শে জুলাইয়ের মেগা সমাবেশের আগে সভাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন তিনি। মূল মঞ্চের নিচে রাস্তার ধারে চেয়ারে বসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তাও বললেন। ২১শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে গিয়ে বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো। हमारा जो शहीद दिवस जिसको हम श्रद्धांजलि निवेदन करते हैं, जो देश के लिए भी शहीद हुआ है, हमारा दल के लिए भी शहीद हुए हैं और भी जो शहीद हुए हैं, हर शहीदों को श्रद्धांजलि निवेदन करने के लिए हमारा हर साल 21 जुलाई को एक बड़ा प्रोग्राम होता है। कल भी होंगे। आप लोग को इनविटेशन है, आप लोग सब आइए। আমি সবাইকে আসতে মা বোনদের অনুরোধ জানাবো, আসুন ২১শে জুলাই মামাটি মানুষ দিবস जिंदाबाद করি এবং শহীদদের আমরা শ্রদ্ধা জানাই। मैं आप लोगों को कहना चाहूंगी कि हमारा आज सबसे दुख है, सबसे ज्यादा शर्म का बात है, मणिपुर को जो वीडियो वायरल हो गया, जो चर्चा में हुआ, उसको ब्लॉक कर दिया तो ठीक है, लेकिन जिसको देखना हो तो पहले देख लिया। एक रेप केस को कोर्ट का ऑर्डर है कि आप दिखा नहीं सकता है, लेकिन जो हम लोगों ने दिखा सेकंड के लिए भी जब तक तो था वीडियो वायरल वीडियो में, हमें लगा एक कौन देश है जो देश में मां बन का इज्जत लेके खिलाड़ी होता है। आवर हार्ट इज बर्निंग, आवर हार्ट इज क्राइंग। एंड भाजपा लीडर लोगों ने आज अपना का बात करते हैं, हम लोगों को गाली देता है। एक बार की आप लोगों ने सोचा महिलाओं को साथ जो जिसको इज्जत लुंठन किया है, उसका खिलाफ में देश का बीजेपी नेता लोगों को क्या कहना है? इट्स अ सेम, इट्स अ डिसग्रेसफुल। इंडिया इज फाइटिंग द बैटल अगेंस्ट ऑफ दिस एट्रोसिटीज ऑन वुमेन, दलित, माइनॉरिटीज, शेड्यूल्ड कास्ट, ओबीसी and all the communities inclusively. India stands for Manipur. India stands for peace. India stands for unity. So we are also talking each other. If any opportunity comes, we some chief ministers wants to visit Manipur if the other parties are agreed. Next, I will speak tomorrow. So thank you so much for waiting so long. Jai Hind, Jai India, Jai Bangla. আজ ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। ঠিক ৩০ বছর আগে ২১শে জুলাই ১৯৯৩ এদিনই সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোটের দাবিতে আন্দোলন করতে গিয়ে ঝরে গিয়েছিল ১৩টি প্রাণ। সেই সময় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল গঠনের পর মমতার নেতৃত্বে ২১শে জুলাই শহীদ দিবস পালিত হয়। ফলে এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা। ইতিমধ্যেই বিভিন্ন জেলাগুলি থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা পৌঁছে গেছেন ধর্মতলায়। আর একটু পরেই শুরু হবে এই সমাবেশ। ইতিমধ্যেই কলকাতায় আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে কলকাতা পুলিশের ৫,০০০ সদস্য কিন্তু আজকে মোতায়েন থাকছে।
সদ্য পঞ্চায়েত ভোট মিটেছে। দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে। শাসক দল তৃণমূলের কপালে জুটেছে ভোটে সন্ত্রাস কারচুপির দোষারোপ। কিন্তু গ্রাম বাংলায় রায় গিয়েছে জোড়া ফুলের পক্ষেই, অর্থাৎ গ্রামীণ বাংলা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তার স্পষ্ট জনাদেশ মিলেছে কিন্তু পঞ্চায়েত ভোটে। ফলে উজ্জীবিত শাসক দলের কর্মী সমর্থকরা। যদিও পঞ্চায়েতে বিপুল জয়ের পরও সংযমী নেত্রী। ভোটকে কেন্দ্র করে জোড়া ফুলের 34 জন কর্মী বা সমর্থকের প্রাণহানি হয়েছে। ফলে এই দিনটি এবার শ্রদ্ধা দিবস বলেই পালন করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে বিরোধীদের কুপোকাতের পর এদিন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকেই নজর সমস্ত দেশবাসী এবং সমস্ত রাজনৈতিক মহলের। আগামী অর্থাৎ 2024 সালে লোকসভা নির্বাচন ঘর গোছাতে শুরু করেছে ইতিমধ্যেই শাসক ও বিরোধী শিবির। ইতিমধ্যেই মোদী সরকারকে দিল্লি থেকে উৎখাত করতে সর্বভারতীয় স্তরে জোট বেঁধেছে 26টি বিজেপি বিরোধী দল। এই জোটের নামকরণ করা হয়েছে ইন্ডিয়া। এই জোট গঠনে তৃণমূল নেত্রীর অগ্রগণ্য ভূমিকা দেখা গিয়েছে। পাল্টা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রস্তুতিও সারছে। এর ফলে লোকসভায় মূল লড়াই এনডিএ বনাম ইন্ডিয়ার। বিজেপি সরকারের পতন ঘটাতে মরিয়া মমতা শেষ পর্যন্ত কংগ্রেসের প্রতি নরম মনোভাব দেখিয়েছেন। আজ 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। ইতিমধ্যেই ধর্মতলায় বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা পৌঁছে গিয়েছেন। আর একটু পরেই শুরু হবে সমাবেশ এবং এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গেছেন ট্রাইব টিভির প্রতিনিধি রাজীব দত্ত। আমরা এই মুহূর্তে দেখে নেব সেখানকার পরিস্থিতিটা ঠিক কীরকম। রাজীব, এই মুহূর্তে ধর্মতলার চিত্রটা ঠিক কীরকম আমাদেরকে যদি দেখাও। দেখো, প্রথমেই বলি প্রচুর মানুষ এখনো সমাবেশ হতে দেরি আছে, 12টা থেকে সমাবেশ শুরু হবে। কিন্তু আমরা দেখছি যে গতকাল রাত থেকেই কিন্তু প্রচুর মানুষ এই ধর্মতলা চত্বরে এসে পৌঁছেছে। দেখছো যে এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ এখানে এসছেন এবং চারিদিক থেকে মানুষ আসছেন, মানে যারা অনেকেই রাত্রে এখানে রয়ে গিয়েছেন। আমি দেখাবো আবার ক্যামেরা পার্সন অপূর্ব বাজিকে একটু বলবো যে কিভাবে প্রচুর মানুষ আসছেন, চারিদিক থেকে মানুষ আসছেন। এবং আমরা যা খবর পাচ্ছি যে প্রচুর মানুষ ইতিমধ্যেই মিছিল বেরিয়ে গেছে এবং সেই মিছিলগুলো কিন্তু অলরেডি ধর্মতলার দিকে রওনা হয়েছে। দেখতেই পাচ্ছ যে আমি একটু দেখাবো স্টেজগুলো, যে 3টে স্টেজ করা হয়েছে। মূল স্টেজ দেখছো যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রাখবেন। একটাতে শহীদ পরিবার, অর্থাৎ যারা 1993 সালের 21শে জুলাই সেই ঘটনায় যারা মারা গিয়েছিলেন তাদের জন্য, পরিবারগুলোর জন্য একটা মঞ্চ থাকছে এবং আরেকটা মঞ্চ যে তৃণমূল নেতাদের জন্য। এবং ইতিমধ্যে যা সুস্থভাবে যাতে সম্পন্ন হয় সেই জন্য দেখছি যে প্রচুর ভলেন্টিয়ার কিন্তু রয়েছেন, তারা এখানে রয়েছেন এবং তারা টি শার্ট পরে তারা মোতায়েন করছেন এবং তার সঙ্গে তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। কলকাতা পুলিশের প্রচুর কর্মী তারা এখানে রয়েছেন, তারাও ভিড় নিয়ন্ত্রণ করছেন। এবারের যে 21শে জুলাই সমাবেশ, সেই সমাবেশ প্রচুর মানুষ আসবেন বিভিন্ন জেলা থেকে। বুঝতেই পারছো যে আমি এই মুহূর্তে দেখাবো যে এখানে এসছেন, এনারা এসছেন কোচবিহার থেকে এবং আজকে গতকালই তারা এখানে এসছেন এবং আজকে এখানে। দাদা, কোথা থেকে এসছেন? আমরা কুচবিহার সেটাই বলতে গেছি। মানে এখানে মানে কি শুনতে এসছেন, কি আপনাদের মানে দেখি আমরা এমনি মমতা ব্যানার্জি কি বার্তা দেয় এখন, মুখ্যমন্ত্রী যারা আছেন কি বার্তা দেয় এখন, মানে 2024-এর নির্বাচনের আগে। হ্যাঁ, কোচবিহার থেকে এসছেন? হ্যাঁ, কোচবিহার। কবে এসছেন? আমরা আজকে সকালবেলা পৌঁছলাম এখানে। এখানে সকালবেলাতে এখানে চলে এসছেন? হ্যাঁ, সরাসরি ডাইরেক্ট চলে এসেছি এখানে। সবাই কতজন এসছেন? আমরা মোটামুটি 50 জন মতো চলে এসেছি। অর্থাৎ বুঝতেই পারছো যে যারা সকালে যে ভোরের ট্রেনে নেমেছেন তারা কিন্তু সকালে নেমেই কিন্তু এই জায়গায় চলে এসছেন, যাতে যারা আগে আসবেন অর্থাৎ আগে যারা বসতে পারেন, নেত্রী বক্তব্য যারা শুনতে পারেন। কারণ যত সময় যাবে তত কিন্তু ভিড় বাড়বে। ইতিমধ্যে দেখো ধর্মতলা চত্বর কিন্তু
জড় অরণ্যে পরিণত হয়েছে। এখনও সমাবেশ, এখন জাস্ট 8:15 বাজে, এখনও সমাবেশ শুরু হতে অনেক দেরি। 12টায় অফিসিয়ালি সমাবেশ শুরু হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 12:30 নাগাদ তিনি আসবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। কিন্তু আমরা দেখছি যে গতকাল রাত থেকেও প্রচুর মানুষ, কারণ তারা সামনে বসতে চাইছেন এবং তার জন্য গতকাল রাত থেকে এখানে এসে বসে গিয়েছেন এবং যারা নেমে আসছেন তারা এখানে চলে আসছেন এবং এসে তারা অলরেডি এখানে বসে যাচ্ছেন। অর্থাৎ এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু কি নেত্রী বার্তা দেয় সেটাই কিন্তু সব থেকে দেখার। যেটা বলি যে একদমই আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু 2-3 ঘন্টা বাকি রয়েছে এই সমাবেশের, কিন্তু এরই মধ্যে একদম জনপ্লাবন তৈরি হয়েছে ধর্মতলায়। আমাদেরকে যদি আরো একবার জানাও, ঠিক এই 21শে জুলাইয়ের দিন আমরা জানি যে 1993 সালে কি হয়েছিল, যদি আরো একবার আমাদেরকে তুমি জানাও এই দিনটার মহত্ব। দেখো, প্রথমেই বলি যে 1993 সালের 21শে জুলাই জানো যে ঘটনা ঘটেছিল এই ধর্মতলা চত্বর জুড়ে এবং ডালহৌসি চত্বর জুড়ে, যে ঘটনা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দাবি ছিল যে ভোটের জন্য যে এপিক কার্ড অর্থাৎ নির্বাচনী যে ভোটার আইডেন্টিটি কার্ড চালু করতে হবে। তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে ভোটার কার্ড না থাকার ফলে সিপিএম দল, তৎকালীন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, রিগিং হচ্ছে, কে কার ভোট দিচ্ছে সেই ভোট জানা যাচ্ছে, সেটা প্রমাণ করা যাচ্ছে না এবং অনেক জাল ফেক ভোট হচ্ছে। তাই ভোটারদের পরিচয়পত্র চালু করতে হবে, এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল। এবং আমরা দেখেছি সেই সময়, আমিও এই ঘটনার সাক্ষী ছিলাম, সেই সময় দেখেছি যে এই পুরো ধর্মতলা চত্বর নয়, ধর্মতলা, পার্ক স্ট্রিট সমস্ত এরিয়া জুড়ে এখানে প্রচুর মানুষ, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুবনেত্রী ছিলেন, তার ডাকে এখানে মানুষ এসেছিলেন। তাদের একটাই দাবি ছিল যে এপিক কার্ড চালু করতে হবে। এবং সেই মিছিলে যখন গোলমাল শুরু হয় এবং তারা রাইটার্স বিল্ডিং অভিযানের চেষ্টা করে এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং একটা সময় পুলিশ গুলি চালায় এবং পুলিশ লাঠি চালায়। এতে কিন্তু মারা যায় বেশ 13 জন মানুষ মারা যান তারা এই সমাবেশে আসার, এবং সেই ঘটনায় কিন্তু কেন্দ্র করেই কিন্তু 21শে জুলাই সমাবেশ। এবারের 21শে জুলাই, যেটা বলি যে 21শে জুলাই কিন্তু এবারে শুধু শহীদ দিবস নয়, শ্রদ্ধা দিবস হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পালন করছেন। কারণ জানো যে গত কয়েকদিন আগেই পঞ্চায়েত নির্বাচন গেছে এবং পঞ্চায়েত নির্বাচনে প্রচুর মানুষ মারা গেছেন, তৃণমূলেরও প্রচুর কর্মী মারা গেছেন, অন্য দলেরও কর্মী মারা গেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শ্রদ্ধা দিবস হিসেবে পালন করা হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে তার সঙ্গে 2024-এর নির্বাচনকে লক্ষ্য রেখেই কিন্তু এই সমাবেশ। কারণ এবারের নির্বাচন, যেটা বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাবেশ, একটাই কারণ যে জানো যে কিছুদিন আগেই মানে বাঙ্গালোরে একটি মিটিং হয়েছে যে 26টা দলের যে জোট ইন্ডিয়া তৈরি করা হচ্ছে, যেটা আগামী 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোটে তার উদ্যোগ আছে, সেই উদ্যোগে কিন্তু সাড়া দিয়েছে সিপিআইএম, সেই উদ্যোগে সাড়া দিয়েছে কংগ্রেস, যারা এই রাজ্যে কিন্তু পঞ্চায়েত ভোটও যাদের লড়াই করেছে। অর্থাৎ পঞ্চায়েত ভোটে তাদের অভিযোগ ছিল যে তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ছিল। এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো মিটিং করেন সেখানে কিন্তু তিনি কংগ্রেসকেও যেমন আক্রমণ করেন, ঠিক একইভাবে সিপিএমকেও কিন্তু তিনি, বাম দলগুলোকে তিনি আক্রমণ করেন। তাই এই মিটিং অর্থাৎ জোট ইন্ডিয়া, যে মিটিং প্রথম শুরু হয়েছিল পাটনাতে এবং তারপরে গত কয়েকদিন আগে যে 17-18 জুলাই সেই মিটিং হয় বাঙ্গালোরে, সেখানে কিন্তু যে 26টা দলের যে জোট ইন্ডিয়া, তার শরিক যেমন তৃণমূল কংগ্রেস, তার শরিক যেমন সিপিআইএম, তার শরিক কিন্তু কংগ্রেস। অর্থাৎ এখন তাকিয়ে আছে যে এই মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আগে কংগ্রেসকে আক্রমণ শোনাতেন, ঠিক আক্রমণ করতেন, একইভাবে সিপিআইএমকে যেমন আক্রমণ করতেন, যে এই রাজ্যে 34 বছরের অপশাসনের পিছিয়ে দেওয়ার জন্য দায়ী কিন্তু সিপিএমকে তিনি সবসময় অভিযোগ করেন, সেই বক্তব্য রাখেন কিনা, অর্থাৎ ঝাঁঝালো আক্রমণ সিপিএম এবং কংগ্রেসকে করেন কিনা, না তিনি নরম বার্তা দেন। কারণ জানো যে তার টার্গেট, তারা যেটা চাইছেন
যে 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে, এবং সেই ঐক্যবদ্ধ করতে গেলে প্রথম দরকার নিজেদের মধ্যে এক হওয়া, নিজেদের মধ্যে আক্রমণ বন্ধ করা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে কর্মীদের জন্য কি বার্তা দেন তিনি? সত্যি বিজেপিকে শুধু আক্রমণ করবে? আমরা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু ভোটতে শুরু করেছে ধর্মতলার সভামঞ্চ, আর একটু পরেই অবরুদ্ধ হয়ে পড়বে তিলোত্তমা। আর এই যে এত মানুষের ভিড়, হাজার হাজার মানুষ পৌঁছাচ্ছেন বিভিন্ন জেলা থেকে, এত মানুষের ভিড়, হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন কিংবা এত মানুষের জন্য কি ব্যবস্থা থাকছে? সেখানে কোনো মেডিকেল টিম কি আছে? দেখো, প্রথমেই বলি সমস্ত রকম ব্যবস্থা শুধু আজকে নয়, সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এবং এটা জানো যে যারা আসছেন বিভিন্ন জেলা থেকে, প্রত্যেকটা রাস্তায় অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, সেই হাইওয়েগুলোতে মেডিকেল টিম আছে। এবং যাতে এখানে কিন্তু প্রচুর মেডিকেল টিম রাখা হয়েছে, স্বাস্থ্য দপ্তরের অফিসার কর্মী তারা এখানে ক্যাম্প করছেন, তৃণমূলের দলের তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে। এবং তাই না, সমস্ত রকম সিকিউরিটি বুথ আছে। অর্থাৎ শুধু যারা বাড়ি থেকে বেরোচ্ছেন তারা আসার পথে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন, তার জন্য কিন্তু রাস্তায় রাস্তায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এখানে কয়েকটি জায়গায় থাকার ব্যবস্থা হয়েছে, গত পরশুদিন থেকে কর্মীরা আসছেন। এখানে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থাকছেন, অনেকে রয়েছেন, গত পরশু থেকে তারা আসছেন, এখানে রয়েছেন, থাকার ব্যবস্থা করা হয়েছে। তেমনি গীতাঞ্জলি স্টেডিয়াম কসবাতে, সল্টলেকের সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানেও কিন্তু একই রকম অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। অর্থাৎ সেখানে মেডিকেল ক্যাম্প আছে, কর্মীদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা কালকে একটি ক্যাম্পে গেছিলাম যেখানে সোয়াবিন এবং ডিম দেওয়া হচ্ছে ভাতের সঙ্গে, ঠিক একই মেনু সব জায়গায়। সেই সঙ্গে কর্মীদের থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা কিন্তু করা হয়েছে এই সমস্ত জায়গাগুলোতে, যাতে মানুষের না অসুবিধে হয়। কিন্তু যেটা বলছো যে সাধারণ মানুষের অসুবিধা একটু আজকে হবেই, যার জন্য কারণ এটা ঘোষিত প্রোগ্রাম, জানো যে এটা প্রতি বছর কিন্তু মানুষও জেনে গিয়েছেন যে এটা 21শে জুলাই হয়। তবুও যারা অসুবিধায় পড়বেন তাদের জন্য কলকাতা পুলিশের তরফ থেকে রাস্তায় রাস্তায় পুলিশ আছে। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে কিন্তু সেই জায়গায় পুলিশ সঙ্গে সঙ্গে তাকে পার করে দেবে। কিন্তু ধর্মতলা চত্বর জুড়ে এবং যেটা ভিড় বাড়বে, এটা হয়তো 3টে পর্যন্ত চলবে, 3টে পর্যন্ত একটু সমস্যা হবে, সকাল থেকে 3টে পর্যন্ত। তবুও রাস্তাঘাটে পুলিশ তৎপর, যাতে মানুষ আটকে না পড়েন। কারণ আজকে কর্মব্যস্ত দিন, প্রচুর মানুষ চাকরিতে কাজ করতে আসবেন, অন্য দরকারও কলকাতায় আসতে লক্ষ লক্ষ মানুষ আছেন, তার জন্য পুলিশ আছেন, তৃণমূলের কর্মী ভলেন্টিয়াররা আছেন, তারাও রাস্তায় রাস্তায় রয়েছেন যাতে মানুষের অসুবিধা না হয়। কিন্তু মানুষ অনেকটাই বুঝে জানে যে এটা ঘোষিত প্রোগ্রাম বহু বছর ধরে হচ্ছে। এবং স্বাভাবিকভাবে কিন্তু উঠে আসছে, আজকে কিন্তু প্রচুর ট্রাফিকের সমস্যা হতে পারে। এই ট্রাফিক সমস্যা মেটানোর জন্য পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, প্রথমে বলি যে এই যে গাড়িগুলো এই ধর্মতলা চত্বর দিয়ে যে যায়, সেগুলোকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য রাস্তা দিয়ে। এবং রাস্তায় ট্রাফিকের অফিসাররা রয়েছেন। এখানে যেন একটু সমস্যা হবে, যেটা শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে যারা আসবেন তারা একটু সমস্যায় পড়বেন। তবুও যাতে ট্রাফিক মিছিলগুলো যাতে এক সাইড দিয়ে যায়, রাস্তার একটা পোর্শন খালি রাখা হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে, যাতে মানে কেউ আটকে না পড়েন, কোনো অ্যাম্বুলেন্স আটকে না পড়ে, কোনো মুমূর্ষু রোগী আটকে না পড়ে, যদি কেউ মানে কোনো ট্যাক্সি আটকে না পড়ে। অর্থাৎ রাস্তার এক পাশ দিয়ে মিছিল করার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, এবং সেটা তৃণমূলের তরফ থেকে আগেই বলা হয়েছে। তাই মানে ট্রাফিককে সচল রেখে এবং এই জোনটাকে বাদ দিয়ে, অর্থাৎ ধর্মতলা পার্ক স্ট্রিট জোনটাকে বাদ দিয়ে গাড়িগুলো কিন্তু এক্সাইড মোড দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, অল্টারনেটিভ রুট হয়েছে, যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়। অর্থাৎ এই জায়গাটায় যারা আসেন তাদের একটু অসুবিধা হবে, কারণ এই জায়গাতে প্রচুর অফিস আছে, তাদের একটু অসুবিধা হবে। কিন্তু গাড়িগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছে রাস্তায় যাতে সচল থাকে, তাই সেই ব্যবস্থা ট্রাফিক অফিসার এবং ট্রাফিক পুলিশের যারা কর্মী তারা রাস্তায় রয়েছেন, তারা সমস্ত রকম মানে ব্যবস্থা করছেন। মিছিলগুলোকে এক সাইড দিয়ে, অর্থাৎ রাস্তা জুড়ে যাতে না আসে, অর্থাৎ একটা পোর্শন দিয়ে আসে, সেই ব্যবস্থা করা হয়েছে, যাতে মিছিল আসার পাশাপাশি ট্রাফিকও সচল থাকে। দেখো, এই মুহূর্তে প্রচুর মানুষ তারা এসছে, তারা উৎসাহিত বোধ করে, তাদের একটাই মানে তারা শুনতে চান যে নেত্রী তারা কি বার্তা দেন। কারণ এবারের পঞ্চায়েত নির্বাচন, জানো যে পঞ্চায়েত নির্বাচন কয়েকদিন আগেই হয়েছে, এবং সেই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ করেছেন। যদিও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে এই সন্ত্রাসের বলি কিন্তু তৃণমূল কর্মীরা সব থেকে বেশি হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে
আগামী 2024-এর লোকসভা নির্বাচনের আগে এটাই হয়তো লোকসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই, তার আগে আগামী 21শে জুলাইয়ের আগে হয়তো লোকসভা ভোট হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যে 26টা ভারতবর্ষের 26টা বিরোধী রাজনৈতিক দলকে এক করার চেষ্টা হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে লোকসভা নির্বাচনে, বিজেপি হটানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, হটানোর পরিকল্পনা করা হচ্ছে 26-এ, যেটা সেই 26 জোট ইন্ডিয়ার অন্যতম নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী দিনে যদি এই লোকসভা নির্বাচনে যদি জোট হয় সত্যি, তাহলে এই যারা তৃণমূল কর্মী, সেই তৃণমূল কর্মী, সিপিআইএম কর্মী, কংগ্রেস কর্মীদের একসঙ্গে কাজ করে যে বিজেপি বিরোধী প্রার্থীকে জেতাতে হবে। অর্থাৎ আজকে কিন্তু এই মঞ্চ থেকে কি বার্তা দেন? কারণ জানো যে আমরা যে দেখেছি যে এখানে এ রাজ্যে যে পঞ্চায়েত ভোট নিয়ে যে হিংসা হয়েছে, সেখানে কোথাও কংগ্রেস সঙ্গে তৃণমূল, কোথায় সিপিএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ এবং মারপিট হয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে নেত্রীর বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৃণমূল। রাজীব, এই যে এত বড় সমাবেশ, হাজার হাজার মানুষ পৌঁছেছেন, এতে কিন্তু নিরাপত্তার কথাটা বারবার উঠে আসছে। নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের নজরদারির বিষয়টা যদি আমাদেরকে স্পষ্ট করে বলো। দেখো, প্রথমেই বলি যে এই অঞ্চলটা কিন্তু টোটালটাই দেখছো সিসিটিভি মুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে সিসিটিভি লালবাজার পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সিসিটিভি রয়েছে এবং লালবাজার কন্ট্রোল রুম, তারা টোটাল চত্বর জুড়ে সিসিটিভি মুড়ে তারা নজরদারি চালাচ্ছে যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে। পুলিশি নিরাপত্তা বলো যদি, যে পুলিশি নিরাপত্তায় কিন্তু চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এই শিয়ালদা, হাওড়া এবং এই চত্বর জুড়ে। প্রায় 5000 পুলিশ কর্মী তারা এখানে ডিপ্লয়মেন্ট হয়েছেন, তারা রয়েছেন এখানে তারা সব কিছু নজরদারি করছেন, তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং কলকাতা পুলিশের সমস্ত পদস্থ অফিসাররা, কমিশনারও তিনিও আসবেন কিছুক্ষণের মধ্যে, কিন্তু তার কমিশনারের নিচের সমস্ত অফিসাররা তারা রয়েছেন, কিন্তু তারা সমস্ত রকম নজরদারি তারা করছেন। এবং সেই সঙ্গে কিছুক্ষণের মধ্যেই জানো যে ড্রোন উড়িয়েও কিন্তু নিরাপত্তা ছবি নেওয়া হবে, যেটা লালবাজার কন্ট্রোল রুমের সরাসরি। অর্থাৎ এই ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা মাধ্যমে কিন্তু টোটাল এরিয়াটা লালবাজার কন্ট্রোল রুম, ট্রাফিক কন্ট্রোল রুম, জেনারেল কন্ট্রোল রুম তারা নজরদারি করছে। যদি কেউ কোনো ধরো অনেক সময় হয় যে অনেক রকম স্যাবোটেজ করার চেষ্টা হয়, সেই লোককে আইডেন্টিফাই করা যায়, তার জন্য কিন্তু এই ক্লোজ সার্কিট ক্যামেরায় মুড়ে দিয়ে এবং সেই নজরদারি কিন্তু লালবাজারের কন্ট্রোল রুমে বসে পদস্থ অফিসাররা করছেন যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে। কারণ অনেক সময় হয় যে এই মিছিলে তো অসুস্থ হতে পারেন, অনেক রকম গোলমাল হতে পারে, এবং সেই নজরদারিটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং তার কারণেই কিন্তু কন্ট্রোল রুম থেকে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সেটা কিন্তু নজরদারি করা হচ্ছে যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। কিন্তু যেটা বারবার বলছি, যত সময় বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে। ইতিমধ্যেই জানো যে এই চত্বরটা কিন্তু এখনই কিন্তু জন অরণ্য, জনপ্লাব, জনসমুদ্রে পরিণত হচ্ছে। দেখছো শুধু যেদিকেই তাকাবে কালো কালো মাথা। আমরা এখনও খবর পাচ্ছি চারিদিক থেকে কিন্তু মিছিলগুলো আসছে, শিয়ালদা এবং হাওড়া, সেই সঙ্গে দক্ষিণ কলকাতার মিছিলগুলো একটু পরে আসবে। কিন্তু যারা জেলা থেকে আসছেন, বিশেষ করে ট্রেনে আসছেন, বাসে আসছেন, তারা কিন্তু অলরেডি মিছিল করে আসতে শুরু করে দিয়েছেন এবং প্রচুর মিছিল কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করে দিয়েছে এই সমাবেশে। অর্থাৎ এখনও সমাবেশ দেরি আছে, এখন সমাবেশ অফিসিয়ালি শুরু হবে 12টা থেকে, এখন বাজে 8:30। অর্থাৎ বুঝতেই পারছো যে এখন যদি এই অবস্থা হয়, তাহলে যখন সমাবেশ হবেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, তখন কি অবস্থা হবে। অর্থাৎ কিন্তু মানুষ যারা এখানে আগে এসেছিলেন তারা বলছিলেন যে তারা আগে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারা সামনে থেকে শুনতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারা সামনে থেকে শুনতে চান। কারণ দূরে যত যাবেন তত আর দেখা যাবে না। অনেক জায়গায় টিভি স্ক্রিন রয়েছে, টিভি বসানো হয়েছে, তাতে দেখানো হচ্ছে। কারণ সব মানুষ তো এসে সামনে দেখতে পাবেন না, যারা অনেক পিছনে পড়ে যাবেন তারা দেখতে পাবেন না। কিন্তু তাই অনেকেই গতকাল রাত থেকে আসেন, অনেকেই তারা আজকে সকালে নেমে এখানে এসছেন, তারা চলে এসছেন। দাদা কোথা থেকে আসছেন আপনি? আমরা কোচবিহার থেকে আসছি। মানে এখানে আজকে সকালবেলায় উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে নেমে সোজা আমরা সমাবেশের জায়গায় চলে আসছি। মানে এখানে সকাল আসার কারণ হলো এত সুন্দর একটা পরিবেশে সকাল থেকে উপভোগ করব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলবে সেটা ভালো করে শুনবো, সেই জন্য সামনে বসার জন্যই সকাল আসা।
বুঝতে পারছো যে এখানে সেই মানে সামনে বসার জন্য, অর্থাৎ তারা দাদা বলছিলেন যে সামনে বসার জন্য তারা ট্রেন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে নেমেই তারা রওনা হয়েছেন। এখানে বেশিরভাগ মানুষ তারা এসছেন, কিন্তু ট্রেন থেকে নেমেই তারা দৌড়ে মানে তড়িঘড়ি চলে এসেছেন এখানে। এবং গতকাল রাত্রেও আমরা দেখেছি যে প্রচুর মানুষ তারা এখানে রাত কাটিয়েছেন। তারা সামনে জায়গা দখল করা, যেখানে জায়গাটা রাখতে হবে সেই জায়গা রাখার জন্য তারা এখানে রাত কাটিয়েছেন। এবং প্রতিবারই হয়, কিন্তু এবারেও তাই হয়েছে, কারণ সবাই চান সামনে বসে নেত্রীর বক্তব্য তারা শুনবেন। এই যে ডায়াসটা দেখছো, যে মামাটি মানুষ ধন্যবাদ যে ডায়াস, ওইখান থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, কর্মীদের প্রতি বার্তা দেবেন যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে তাদের কি করণীয়। এবং যেটা দেখাতে চাই যে এখানে কিন্তু দেখো অনেক নিয়ে আসা ওই যে রকেটের মতো, যে চন্দ্রযান 3-র মতো দেখো সেরকম ধরনের মানে মডেল করে আনা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই মডেলগুলো যেটা পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন স্কিম প্রকল্প, যেটা সাধারণ সামাজিক প্রকল্প, যেটা সাধারণ মানুষের পৌঁছে দেয়, গ্রাম স্তরে মানুষ পেয়েছেন, সেই প্রকল্পগুলোকে মডেল করে আনা হয়েছে। এবং মডেলের অদ্ভুত মডেল, যেটা কয়েকদিন আগেই জন্য যে আমাদের দেশে চন্দ্রায়ন 3 অর্থাৎ চাঁদে আমরা চন্দ্র অভিযান শুরু করেছি, তার প্রজেক্ট কয়েকদিন আগেই শুরু হয়েছে। চন্দ্রযান পাঠানো হয়েছে, সে স্পেসক্রাফট পাঠানো হয়েছে, তার আদলে কিন্তু মানে তৈরি করা হয়েছে এই প্রকল্পগুলোর যে মডেল, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার, তারপর দেখুন রূপশ্রী, কন্যাশ্রী, এইসব মডেলগুলো। অর্থাৎ এই মানে এই যে জিনিস, অর্থাৎ এইগুলো কিন্তু আমরা দেখছি যত পারবে অনেক রকম পোস্টার মডেল, এবং সেগুলোকে নিয়ে সমাবেশে মানুষ আসবেন এবং রং বেরঙের মানে একদম রঙিন মিছিল, সেই মিছিল আমরা আরও দেখতে পাবো। যত সময় বাড়বে তত কিন্তু এই ধরনের মানে কালারফুল মিছিল আমরা দেখতে পাবো। প্রতি বছরই দেখি, এবারে কিন্তু আরও কালারফুল হবে। এবং এটা যদি বলি যে কিন্তু ধর্মতলা চত্বর কিন্তু দেখছো যে সাজিয়ে তোলা হয়েছে, প্রচুর তৃণমূলের ফ্ল্যাগ, চারিদিকে কিন্তু তৃণমূলের ফ্ল্যাগ। অনেক জায়গায়, কলকাতার অনেক জায়গায় আমরা কালকেও দেখিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাট আউট, বড় বড় কাট আউট লাগানো হচ্ছে। অর্থাৎ 21শে জুলাইটা তৃণমূল দলের কাছে একটা উৎসব বলে মনে হয়। অর্থাৎ তারা এটাকে শহীদ দিবসকে তারা একটা মানে অন্য আইডিয়াতে নিয়ে গেছেন। অর্থাৎ এখান থেকেই তারা দলনেত্রী ঘোষণা করেন যে আগামী দিনে তারা কিভাবে লড়াই করবেন, বিরোধীদের বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন, কিভাবে তারা আগামী দিনে তারা মানুষের কাছে আরও করে পৌঁছাবেন। অর্থাৎ সেই বার্তাই দেন, এবং সেই জন্যই মানুষ এখানে আসেন এবং দলীয় কর্মী নেতারা তারা আসেন নেত্রীর বক্তব্য শুনতে, এবং নেত্রী কি বলেন, কি বার্তা দেন, আগামী দিনে কিভাবে সংগঠনকে আরও গ্রাম স্তরে নিয়ে যেতে হবে। এবং শুধু তাই নয়, এই রাজ্যে প্রায় 3টে টার্মে এই সরকার চলছে, এই সরকারের প্রচুর সামাজিক প্রকল্প রয়েছে। এই সামাজিক প্রকল্পগুলোকে কিভাবে আরো রাজীব, একদমই আর একটু পরেই শুরু হবে এই সমাবেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আজকের এই সমাবেশে তৃণমূলের কোন কোন নেতৃত্ব উপস্থিত থাকবেন? দেখো, প্রথম মেন বক্তা হচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যেটা দেখছি যে শুনতে পাচ্ছি যে সুব্রত বক্সী তিনি বলবেন, সায়নী ঘোষ বলবেন, এবং আরও অনেকেই হয়তো বলবেন। কিন্তু মেন যারা বক্তা তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম, অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম, তার সঙ্গে আরও কিছু বক্তা আছে। কিন্তু এদের বক্তব্য শোনার জন্যই মানুষ এসছেন। তো এই মুহূর্তে দেখছো যে এখানে কিন্তু বারবার বলছি যে নিরাপত্তার দিকটা যেটা বলছিলে, যে চারিদিকে কিন্তু পুলিশ, কুকুর, আমরা এটা দেখাতে পাচ্ছি না, পিছন দিকে আছে পুলিশের কুকুর পর্যন্ত আনা হয়েছে। সে কুকুরগুলো এখানে বারবার ঘোরানো হচ্ছে যাতে কোনো এক্সপ্লোসিভ বা অন্য কিছু না থাকে। অর্থাৎ অনেক সময় হয় এরকম, অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই পুলিশ অত্যন্ত সচেতন কোনো অঘটন যাতে না ঘটে, কারণ এই সমাবেশ তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের শুধু নয়, অন্যান্য জায়গা থেকেও কিন্তু অন্য রাজ্য থেকেও মানুষ এখানে সমাবেশে যোগ দিতে আসেন। এবং এই মুহূর্তে দেখছো যে প্রত্যেকটা প্রায় পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রাম থেকে মানুষগুলো আসেন, যারা মূলত তৃণমূল কর্মী, তারা কিন্তু উৎসাহ বোধ করে তারা 21শে জুলাই আবার কবে হবে, অর্থাৎ 21শে জুলাই হলে তারা এখানে আসবেনি। অর্থাৎ তাতে মনে হচ্ছে যে এই আজকে আবার আমরা তোমার কাছে আসছি এ বিষয় নিয়ে।